শুরুতে আমরা তিনজন অ্যাডভেঞ্চার প্রেমী তরুণ তরুণীকে দেখতে পাই, যারা মাঝ সমুদ্রে জ্যাটিসকে চালিয়ে আনন্দ করতে থাকে। চারিদিকে নীল জলরাশি আর খোলা আকাশ। এর মাঝে এরা তিনজন কোনোরকম ভয় ছাড়াই তীব্র গতিতে ঢেউ ছেড়ে সামনে এগিয়ে যায়। প্রথম দিকে ব্যাপারটা তাদের কাছে বেশ রোমাঞ্চকর মনে হয়, কিন্তু কিছুক্ষণ পার হতেই তাদের কাছে বিষয়টা আর ততটা এক্সাইটিং লাগে না। তাদের মনে হয় আরও বেশি বিপজ্জনক কিছু করতে পারলেই হয়তো মজাটা পাওয়া যাবে। আর এই চিন্তা থেকে তারা কিছু না ভেবেই জ্যাটিসকি গভীর সমুদ্রের দিকে ঘুরিয়ে নেয়। এবার তারা এমন এক জায়গায় এসে পৌঁছায় যেখানে সাহায্যের জন্য কোনো মানুষজন নেই। চারদিকে শুধু দিগন্ত বিস্তৃত পানি আর পানি। বেশ কিছুক্ষণ পর ঠিক মাঝ সমুদ্রে তারা অদ্ভুত একটা জায়গা দেখতে পায়। জায়গাটাকে সাধারণ সমুদ্রের চেয়ে একটু অন্যরকম মনে হয়। মূলত এটি হলো একটি অ্যাটল লেগুন। এই জায়গাটি সাধারণত বেশি শান্ত থাকে, তবে জোয়ারের সময় কিছুক্ষণের জন্য এটি মূল সমুদ্রের সাথে যুক্ত হয়ে যায়। জায়গাটা দেখা মাত্রই তাদের চেহারা এক্সাইটমেন্ট পরিষ্কার ফুটে ওঠে। তাদের মনে হয় মজা করার জন্য তারা একদম পারফেক্ট একটা স্পট পেয়ে গেছে। কিন্তু তাদের বিন্দুমাত্র ধারণা থাকে না এই সিদ্ধান্তটাই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। একদম নিঃশব্দে এবং কোনো ধরনের ওয়ার্নিং ছাড়াই এক ভয়ঙ্কর বিপদ তাদের চারদিকে ঘিরে ফেলে। শিয়ার বেশি কিছু না ভেবেই আবারও পানিতে নেমে জেটস্কির দিকে সাঁতরাতে শুরু করে। কিন্তু সে যতই সামনের দিকে এগোতে থাকে, ধীরে ধীরে সে বুঝতে পারে যে মারাত্মক কোনো একটা গন্ডগোল হয়েছে এবং তার চেহারায় ভয়ের ছাপ পরিষ্কার ফুটে ওঠে। সে দ্রুত সাঁতরে ফিরে আসার চেষ্টা করে, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে যায়। সে ফ্লোটিং প্যাডের কাছাকাছি পৌঁছে উপরে ওঠার চেষ্টা করতেই হঠাৎ পানির নিচ থেকে এক অদৃশ্য শক্তি তাকে সজোরে টেনে নিয়ে যায়। মাত্র 1 সেকেন্ডের মধ্যেই সব শেষ হয়ে যায়। উপরে থাকা দুজন মেয়ে ঘটনাটা ঠিকমতো বুঝে ওঠার আগেই দেখতে পায় তাদের সামনের পানি দ্রুত লাল হতে শুরু করেছে। তারা পানির নিচে থাকা জিনিসটা দেখতে পায় না ঠিকই, তবে এটুকু নিশ্চিত হয়ে যায় যে এটা একটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। অ্যানার মাথার বিপদের ঘণ্টা বেজে ওঠে। সে বুঝতে পারে যে যদি এখনই তারা এখান থেকে পালানোর চেষ্টা না করে, তবে তাদের পরিণতিও র্যাগোর মতোই হবে। সে সাথে সাথে সিদ্ধান্ত নেয় যে কোনো উপায়ে তাদেরকে পানি থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। তখনই তার নজর একটু দূরে জেগে থাকা একটা বড় পাথরের উপর পড়ে। আর মূলত এখান থেকেই শুরু হয় তাদের আসল সার্ভাইভাল ফাইট। অ্যানার মনে বাঁচার একটা ছোট আশা জেগে ওঠে। সে সাথে সাথে জুলিকে ইশারা করে বোঝায় বেঁচে থাকতে হলে যে কোনো মূল্যে তাদের ওই পাথর পর্যন্ত পৌঁছাতে হবে। এরপর দুজনে মিলে খুব সাবধানে ফ্লোটিং প্যাডটিকে সেই পাথরের দিকে এগিয়ে নিতে থাকে। এখন তারা প্রতিটি নড়াচড়া খুব সতর্কতার সাথে করতে থাকে, কারণ তাদের ভয় হয় যে সামান্য শব্দ বা নড়াচড়া করলেই ওই অজানা বিপদটা আবার তাদের দিকে ধেয়ে আসতে পারে। দুজনে খুব ধীরে পানির উপর দিয়ে সামনের দিকে এগোতে থাকে। আতঙ্কে তাদের নিঃশ্বাস আটকে আসে এবং বুক জোরে জোরে কাঁপতে থাকে। চারদিকে অদ্ভুত এক পিনপতন নীরবতা বিরাজ করে, কিন্তু সেই নীরবতার মাঝেই এক ভয়ঙ্কর আতঙ্ক লুকিয়ে আছে। ঠিক তখনই হঠাৎ দুজন একদম স্থির হয়ে যায়। তাদের নিচ দিয়ে বিশাল আকৃতির কিছু একটা একদম নীরবে পার হয়ে যায়। তারা পানির নিচে উকি দিতেই ভয়ে তাদের রক্ত হিম হয়ে যায়। তারা দেখে যে তাদের ঠিক নিচেই প্রায় 9 মিটার লম্বা এক বিশাল কিলার হোয়েল সাঁতার কাটছে। তিমিটি কোনো তাড়াহুড়া ছাড়াই খুব ধীরে ধীরে তাদের নিচ দিয়ে পার হতে থাকে। মনে হয় যেন সে তাদের পর্যবেক্ষণ করছে। তার গায়ে লেগে থাকা তাজা রক্ত পরিষ্কার দেখা যায় এবং সে পার হওয়ার সময় সে রক্তের ছিটা তাদের গায়েও এসে পড়ে। এবার দুজনের চেহারা শুধু ভয় নয়, বরং নিশ্চিত মৃত্যুর আতঙ্ক ফুটে ওঠে। তারা আর বিন্দুমাত্র রিস্ক নিতে চায় না। দুজনে মিলে তাদের সর্বশক্তি দিয়ে পাথরের দিকে প্যাডটিকে ধাক্কা দিতে থাকে। এবার তারা সাবধানে নয়, বরং যতটা সম্ভব দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তাদের মনে হয় যে যদি কোনোভাবে পাথর পর্যন্ত পৌঁছানো যায়, তবে হয়তো তারা প্রাণে বেঁচে যাবে। কিন্তু তারা পাথরের একদম কাছাকাছি পৌঁছাতেই ঘটে আরেক বিপত্তি। হঠাৎ তাদের ফ্লোটিং প্যাডটি এক ঝটকায় থেমে যায়, আর তারা কিছু বুঝ ওঠার আগেই সেটি উল্টো পেছনের দিকে টানা শুরু হয়ে যায়। দুজনে তাদের সবটুকু দিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করে। হাত দিয়ে জোরে পানিতে বাড়ি মেরে প্যাডটিকে এগোনোর চেষ্টা করে। তারা আপ্রাণ চেষ্টা করে সামনে এগিয়ে যাওয়ার, কিন্তু এতে কোনো লাভই হয় না। পরিস্থিতি দেখে মনে হয় যেন খুব শক্তিশালী কোনো কিছু তাদেরকে ক্রমাগত পেছনের দিকে টানছে। ধীরে ধীরে তারা আবারও ঠিক সেই জায়গাতেই পৌঁছে যায় যেখান থেকে তারা পালানো শুরু করেছিল। কয়েক সেকেন্ড পর সেই টানার অনুভূতিটাও হঠাৎ উধাও হয়ে যায় এবং প্যাডটি আবার আগের মতো শান্ত হয়ে যায়। এবার অ্যানা বোঝার চেষ্টা করে যে আসলে এমনটা কিভাবে ঘটলো। তখনই তার নজর যায় প্যাডের পেছনের দিকে, যেখানে একটি দড়ি বাঁধা থাকে। তার বুঝতে একটুও দেরি হয় না যে ওই তিমিটাই এই দড়িটিকে টেনে তাদের পেছনে টানছিল। এর মানে হলো এটা কোনো সাধারণ হামলা ছিল না, বরং তিমিটা ইচ্ছে করেই তাদের সাথে ইঁদুর বিড়াল খেলছিল। অ্যানার সাথে সাথে দড়িটি পানি থেকে তুলে নেই, যাতে তিমিটা আবারও একই কাজ করতে না পারে। কিন্তু এখন অ্যানার মাথায় অন্য একটি বিষয় ঘুরপাক খেতে থাকে। তার মনে পড়ে যায় যে কিলার হোয়েলের বুদ্ধিমত্তা অনেক বেশি, প্রায় 15 বছরের এক কিশোরের সমান। আর তিমিটি এখন পর্যন্ত যেভাবে আচরণ করছে তাতে পরিষ্কার বোঝা যায় যেটি শুধু শিকার করছে না, বরং তাদের সাথে খেলাও করছে। ঠিক তখনই অ্যানার নজরে টিমির পিঠের দিকে যায়, আর সে অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করে। তিমিটির মেরুদণ্ড সোজা নয়, বরং কিছুটা বাঁকানো। এটা দেখে অ্যানা বুঝতে পারে যে তিমিটি স্বাভাবিক কোনো বন্য তিমি নয়। এটি নিশ্চয়ই দীর্ঘ সময় ধরে কোথাও বন্দি অবস্থায় ছিল, কারণ যেসব তিমিগুলোকে অ্যাকোরিয়ামে রাখা হয় তারা মন খুলে সাঁতার কাটার পর্যন্ত জায়গা পায় না।
তাই বাধ্য হয়ে বারবার একই বৃত্তের মধ্যে ঘুরতে থাকে, যার ফলে তাদের পিঠের একপাশে অতিরিক্ত চাপ পড়ে এবং ধীরে ধীরে মেরুদণ্ড বাঁকা হয়ে যায়। এছাড়াও শোয়ের সময় বারবার পানি থেকে লাফ দেওয়ার কারণে তাদের শরীরে প্রভাব পড়ে। এর মানে বিষয়টা একদম পরিষ্কার যে তিমিটি একসময় মানুষদের মাঝেই বড় হয়েছে, কিন্তু আসল প্রশ্ন হলো সে এখন এতটা ভয়ঙ্কর হয়ে উঠল কিভাবে। আসলে এই তিমিটি সম্প্রতি অ্যাকোরিয়াম থেকে ছাড়া পেয়েছে। দীর্ঘ সময় বন্দি থাকার কারণে তার স্বাস্থ্য অনেক খারাপ হয়ে যায়, আর অ্যাকোরিয়ামের কর্তৃপক্ষের ভয় ছিল যে সে হয়তো ওখানেই মারা যাবে বা কোনো দুর্ঘটনা ঘটবে। বাধ্য হয়ে তাকে পুনরায় উন্মুক্ত সমুদ্রে ছেড়ে দেয়। কিন্তু তারা হয়তো একবারও ভাবেনি এত বছর বন্দি থাকার পর হঠাৎ উন্মুক্ত সমুদ্রে এলে সে কেমন রিয়্যাক্ট করবে। অ্যানার মাথায় এই সমস্ত বিষয়গুলো ঘুরপাক খায়, তবে সে খুব ভালো করেই জানে যে এখন এইসব নিয়ে ভাবার একদমই সময় নেই। নির্মম সত্যিটা হলো ওই তিমি তাদের শত্রু হিসেবেই মেনে নিয়েছে, আর তারা যদি এভাবেই বসে থাকে তবে সে একে একে তাদের সবাইকে শেষ করে দিবে। অ্যানা একটা গভীর নিঃশ্বাস নেই, সে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করে এবং তারপর জুলির দিকে তাকায়। সে তাকে বোঝায় যে এখন তাদের বাঁচার জন্য একটাই রাস্তা খোলা আছে, যে কোনোভাবেই হোক তাদের ওই পাথর পর্যন্ত পৌঁছাতে হবে। সে অনবরত জুলিকে সাহস দিতে থাকে যাতে সে অতিরিক্ত ভয়ের কারণে উল্টাপাল্টা কোনো সিদ্ধান্ত না নেয়। দুজনে একটা সঠিক সুযোগের অপেক্ষায় থাকে। তারা অপেক্ষা করে কখন তিমিটি তাদের নিচ থেকে সরে যাবে আর তারা পালানোর জন্য একটুখানি সময় পাবে। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছে। বর্তমানে অনলাইন ইনকাম বা এন্টারটেনমেন্টের জন্য অনেক প্ল্যাটফর্ম আছে, কিন্তু আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন একটা প্ল্যাটফর্ম যেটার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এখানে তুমি লাইভ ম্যাচ দেখার পাশাপাশি বিভিন্ন ক্যাশ গেমস, সল্টস আর রিয়েল টাইম গেম খেলতে পারবে। এটা এখন অনেক ট্রেন্ডিংয়ে আছে। খুবই সিম্পল কিন্তু বেশ এক্সাইটিং। নতুন ইউজারদের জন্য একটা ভালো সুযোগ আছে। তুমি যদি আমার প্রোমো কোড MND10 ব্যবহার করে রেজিস্ট্রেশন করো তাহলে পাবে 200% বোনাস, সর্বোচ্চ 12,000 টাকা পর্যন্ত। আরেকটা ভালো বিষয় হচ্ছে তুমি চাইলে খুব সহজেই তোমার জেতা টাকা বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকের মাধ্যমে খুব সহজে উইথড্র করতে পারবে। তাই যদি ট্রাই করতে চাও পিন করা কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, এখনই গিয়ে রেজিস্ট্রেশন করো আর প্রোমো কোড MND10 ব্যবহার করে বোনাসটা নিয়ে নাও। কিন্তু তখনই জুলি হঠাৎ করে নিজের ভেতর সাহস জুগিয়ে ওঠে। তার চোখে মুখে ভয় পরিষ্কার দেখা গেলেও সে একটা চরম সিদ্ধান্ত নিয়ে ফেলে। পরের মুহূর্তে সে কাউকে কিছু না বলে সরাসরি পানিতে ঝাঁপ দেয়। অ্যানা এই কাণ্ড দেখে এক মুহূর্তের জন্য পুরো স্তব্ধ হয়ে যায়। সে নিজে ভয়ের কারণে প্যাডের উপরই জমে থাকে আর জুলি একাই পাথরের দিকে সাঁতরাতে শুরু করে। জুলির হঠাৎ করে পানিতে ঝাঁপ দেওয়ার পুরো পরিস্থিতি আরও বেশি টেনশনে ভরে যায়। অ্যানা এখনও আতঙ্কে ওখানেই দাঁড়িয়ে থাকে, কিন্তু জুলি এখন আর পেছনে ফিরে তাকানোর কোনো রিস্ক নেয় না। সে তার পুরো শক্তি দিয়ে পাথরের দিকে সাঁতরাতে থাকে। এই তাড়াহুড়োর মাঝে তার ব্যাগ থেকে জিনিসপত্র পরে পানিতে ছড়িয়ে যেতে থাকে, কিন্তু জীবন বাঁচানোর তাগিদে ওই মুহূর্তে তার সেদিকে কোনো খেয়ালই থাকে না। অন্যদিকে অ্যানার নজর হঠাৎ পানিতে ভাসতে থাকা একটা জরুরি জিনিসের উপর পড়ে। তার হিয়ারিং এডের ব্যাটারি পানিতে ভেসে যাচ্ছিল। সে সাথে সাথে সেটাকে ধরার জন্য সামনের দিকে হাত বাড়ায়, কিন্তু ঠিক তখনই দূর থেকে তিমিটিকে আবারও তাদের দিকে ধেয়ে আসতে দেখা যায়। ভয়ে অ্যানা দ্রুত ব্যাটারি ধরা বাদ দিয়ে আবার প্যাডে উঠে পড়ে। এবার তিমি সরাসরি অ্যানার উপর হামলা করে না, বরং জুলির দিকে মনোযোগ দেয়, যে কিনা পানিতে খুব দ্রুত সাঁতার কাটছিল। জুলি এখন পাথরে বেশ কাছাকাছি পৌঁছে যায়। সেও পেছন থেকে ধেয়ে আসা বিপদের আঁচ করতে পারে, তাই সে আর কিছু চিন্তা না করেই জলদি পাথরের কিনারে ওঠার চেষ্টা করে। পাথরগুলো বেশ ধারালো আর এবড়ো খেবড়ো থাকে। পাথরের ঘষে তার হাত পা ছিলে যায়, কিন্তু প্রাণ বাঁচানোর তাগিদে সে ব্যথাকে পাত্তা না দিয়ে কোনো মতো উপর উঠে। অ্যানা এসব দেখে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু সে নিজেও এখনও ওই ফ্লোটিং প্যাডেই আটকে থাকে। সে দ্রুত নিজের ব্যাগটা তুলে জুলির দিকে ছুড়ে দেয়, যাতে অত্যন্ত জরুরি জিনিসগুলো তার কাছে পৌঁছে যায়। তবে এই তাড়াহুড়োর মধ্যে মারাত্মক একটা ভুল হয়ে যায়। ফ্লোটিং প্যাডের সাথে যুক্ত দড়িটি আবারও পানিতে পড়ে যায় এবং দুজনের কেউই ব্যাপারটা খেয়াল করে না। পাথরে পৌঁছে যাওয়া জুলি এখন একটু শান্ত হয়ে চিন্তা করতে শুরু করে এবং তার মাথায় একটা আইডিয়া আসে। সে একটা পাথর হাতে নিয়ে বলে যে সে তিমির মনোযোগ নিজের দিকে টানবে, যাতে অ্যানা সাঁতরে এখানে আসার সুযোগ পায়। অ্যানা প্রচুর ভয় পাওয়া সত্ত্বেও নিজেকে প্রস্তুত করতে শুরু করে। সে নিজের ভেতরে সাহস সঞ্চয় করে, নিজেকে বোঝায় যে এখন হয় জীবন বাঁচাতে হবে, নয়তো এখানেই সব শেষ হয়ে যাবে। কিন্তু সে লাফ দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতেই তার পেছন থেকে অদ্ভুত একটা ঘষঘষানোর শব্দ আসে। মনে হয় যেন ভারী কিছু একটা ঘষতে যাচ্ছে। তার হঠাৎ কিছু একটা মনে পড়ে আর সে ঘাবড়ে গিয়ে পেছনে ঘোরে। সে দেখতে পায় পানিতে পড়ে থাকা দড়িটি একদম সোজা টানটান হয়ে আছে। মনে হয় যেন পানির নিচ থেকে কেউ ওটা সজোরে ধরে ফেলেছে। পরের মুহূর্তে ফ্লোটিং প্যাড খুব দ্রুত বাতাস ছাড়তে শুরু করে আর ধীরে ধীরে পানিতে ডুবতে থাকে। এবার অ্যানার কাছে আর কোনো অপশন থাকে না, হয় সে ওখানে বসে ডুবে যাবে, না হয় পানিতে ঝাঁপ দিয়ে নিজের ভাগ্য পরীক্ষা করবে। শেষমেশ সে সাহস করে পানিতে ঝাঁপ দেয়। পানিতে নেমেই সে তার পুরো শক্তি দিয়ে সাঁতরাতে শুরু করে। তার ভেতরে প্রচণ্ড ভয় কাজ করতে থাকে, কিন্তু এখন তার কাছে থেমে যাওয়ার কোনো উপায় নেই। প্রতিটা সেকেন্ড তার মনে হতে থাকে যে এই বুঝি নিচ থেকে ওই তিমিটা এসে তাকে ধরে ফেলছে, কিন্তু তবুও সে থামে না। অনেক প্রাণপণ চেষ্টা করার পর অবশেষে পাথর পর্যন্ত পৌঁছে যায়।
উপরে উঠে দুজনে ক্লান্ত হয়ে কিছুক্ষণের জন্য সেখানেই বসে পড়ে। তারা ক্লান্ত এবং ভীত, তবে অত্যন্ত জীবিত তো আছে। এখন একটু স্বস্তি পেয়ে তারা নিজেদের শারীরিক অবস্থা চেক করে। জুলের উরু খুব বাজেভাবে কেটে গেছে, সম্ভবত ধারালো পাথরের ওঠার সময় এই জখমটা হয়েছে। অ্যানার সাথে সাথে নিজের জ্যাকেট খোলে এবং পাথরের সাহায্যে ওটা ছিঁড়ে ব্যান্ডেজ বানিয়ে ফেলে। সে অর্ধেক কাপড় জুলির ক্ষতর উপর বাঁধে এবং বাকেটে দিয়ে নিজের পায়ের জখম ঢেকে দেয়, কারণ পানিতে লাফ দেওয়ার সময় তার পাওয়া কোনো ধারালো জিনিসে কেটে গিয়েছিল। দুজনে কোনোভাবে নিজের ক্ষতগুলো সামলায় এবং কিছুক্ষণ পর বসে পুরো বিষয়টা নিয়ে ভাবতে শুরু করে। এবার ধীরে ধীরে তারা পুরো পরিস্থিতি ভালোভাবে বুঝতে পারে। তারা আন্দাজ করে যে হয়তো টিমিটি ভুল করে জ্বরের সময় লেগুনে চলে এসেছে, আর যখন পানি আবার নিচে নেমে গেছে তখন সেখানেই আটকে পড়েছে। তার মানে তার কাছে এই জায়গাটা এখন একটা জেলখানায় পরিণত হয়েছে, একদম তার আগের সে অ্যাকোরিয়ামের মতোই। আর হয়তো এই বন্দিদশার কারণেই সে এতটা আক্রমণাত্মক হয়ে উঠেছে। সে যাকে বন্দিশালায় ঢুকতে দেখে তাকে নিজের শত্রু ভাবে এবং হামলা করে বসে। এটা বুঝতে পারতেই দুজনের চেহারায় চরম হতাশা পরিষ্কার ফুটে ওঠে। এখন তাদের কাছে না আছে কোনো জ্যাটিস্কি, না আছে পালানোর কোনো রাস্তা, আর না আছে কোনো সাহায্যের আশা। তাদের শুধু একটাই আশা আছে যে কেউ যেন এখান দিয়ে যাওয়ার সময় তাদের দেখে ফেলে। অ্যানা তাড়াতাড়ি ব্যাগ খুলে বেঁচে থাকা জিনিসপত্র চেক করে, কিন্তু তাদের শুধু একটা চুইংগাম আর ছোট একটা বক্সে অবশিষ্ট ছিল। বাকি সবকিছু পানিতে হারিয়ে গেছে। এখন বাধ্য হয়ে দুজনে ওই চুইংগাম শেয়ার করে খায়। হয়তো এটাই তাদের আজকের একমাত্র খাবার। এরই মাঝে জুলি একটা প্লাস্টিকের ব্যাগ খুঁজে পায়। সেটা দেখে তার মাথায় একটা আইডিয়া আসে। সে ওটাতে বাতাস ভরে মুখটা শক্ত করে বন্ধ করে রাখে। তার প্ল্যান থাকে যে রোদের গরমে ভেতরের আর্দ্রতা ঘনীভূত হয়ে পানির ফোঁটায় পরিণত হবে, যার ফলে তারা অত্যন্ত একটু পানি পান করতে পারবে। যদিও এটা পরিমাণে খুব সামান্য হবে, তবে ভয়ঙ্কর পরিস্থিতিতে হয়তো ওটাই তাদের জীবন বাঁচাতে সাহায্য করবে। অ্যানা তাকে বলে, দেখো তুমি তো জিনিয়াস, কিন্তু জুলি জানেই এই প্রক্রিয়ার জন্য তাদের অত্যন্ত 8 থেকে 10 ঘন্টা অপেক্ষা করতে হবে। এখন দুজনের কাছে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় ছিল না। তারা পাথরের উপর গুটিসুটি মেরে বসে পড়ে। তারা নিজেদের এনার্জি বাঁচানোর চেষ্টা করে এবং সাহায্যের জন্য শুধু অপেক্ষা করতে থাকে। ধীরে ধীরে সময় কাটে আর দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে। ঠিক তখনই হঠাৎ তারা দূর থেকে কোনো জাহাজের শব্দ শুনতে পায়। দুজনে এক লাফে দাঁড়িয়ে পড়ে এবং পুরো শক্তি দিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে। কিন্তু জাহাজটি তাদের থেকে অনেক দূরে ছিল। তাদের গলার আওয়াজ সেখানে পৌঁছায় না, আর তারা শুধু নিরুপায় হয়ে সেটাকে দূর থেকে চলে যেতে দেখে। জাহাজটি চোখের আড়াল হতেই দুজনের ভেতর শেষ আশাটুকুও যেন ধীরে ধীরে শেষ হতে থাকে। কিছুক্ষণ আগ পর্যন্ত যে আশা জেগেছিল তা এখন পুরোপুরি ভেঙে যায়। অ্যানার জুলি দুজনে চুপচাপ বসে পড়ে, ক্লান্ত হতাশার ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। কিন্তু তখনই অ্যানার নজর হঠাৎ পানিতে ভাসমান কোনো কিছুর ওপর পড়ে। সে মনোযোগ দিয়ে দেখে এবং বুঝতে পারে যে ওটা একটা কাটা মানুষের হাত, যা ঢেউয়ের সাথে ভাসতে ভাসতে তাদের দিকে আসছে। এই দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর যে দুজনে কয়েক সেকেন্ডের জন্য থ হয়ে যায়। কিন্তু তারপর তারা সে হাতে বাঁধা একটা টর্চ লাইট দেখতে পায়। এখন ভয় যতই লাগুক না কেন, এটা তাদের সংগ্রহ করতেই হবে, কারণ এই টর্চটা রাতের বেলা তাদের জন্য অনেক কাজের জিনিস হতে পারে। দুজনে সাহস যোগায়, একে অপরের সাপোর্ট নিয়ে ধীরে ধীরে পাথরের কিনারা পর্যন্ত পৌঁছে যায়। দৃশ্যটা দেখে তাদের বমি আসার মতো অবস্থা হয়, কিন্তু তবুও তারা কোনো মতে কাটা হাত থেকে টর্চটা খুলে নেয়। এখন অত্যন্ত তাদের কাছে এমন একটা জিনিস আছে যা দিয়ে রাতে কেউ পাশে গিয়ে গেলে তারা সিগন্যাল দিতে পারবে। রাত ধীরে ধীরে কেটে যায়, কিন্তু কেউই তাদের উদ্ধারের জন্য আসে না। ক্লান্তি, ভয় আর ক্ষুধা, এই তিনোটা মিলে তাদের মানসিক আর শারীরিকভাবে ভাঙাতে শুরু করে। অবশেষে যখন তারা প্রায় হার মেনেই নিবে, তখন তাদের সে প্লাস্টিক ব্যাগের কথা মনে পড়ে। তারা দেখে যে তার ভেতরে অল্প অল্প পানির ফোঁটা জমা হয়েছে। দুজনে খুব সাবধানে সে ফোঁটাগুলো পান করে। এতে তাদের শুকানো গলা কিছুটা স্বস্তি পায়, কিন্তু এই পানি এতটাই কম থাকে যে এটা তাদের তৃষ্ণা আর দুর্বলতাকে খুব সামান্যই কমাতে পারে। এরই মাঝে অ্যানার আরও একটা কথা মনে পড়ে। গতকাল সেখানে কিছু ঝিনুক দেখেছিল, যেগুলো হয়তো খাওয়ার যোগ্য হতে পারে। এই কথা ভেবে সে অনেক বড় একটা রিস্ক নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে ধীরে ধীরে পানিতে নামে। প্রতিটা সেকেন্ড তার ভেতরে এই ভয় কাজ করে যে আবার যেন ওই তিমিটা চলে না আসে। সে জলদি কিছু ঝিনুক তুলে নেয় এবং আবার পাথরে উঠে যায়। এর মাঝে তার মাথা একটা পাথরের সাথে ধাক্কা খায় আর হালকা আঘাত লাগে, কিন্তু তবুও সে কোনো মতে খাবার জোগাড় করে নিয়ে আসে। এবার সমস্যা হলো যে ওই শক্ত ঝিনুকগুলো খোলা হবে কিভাবে। তাদের কাছে তো ঝিনুক খোলার মতো কোনো টুলস নেই। অ্যানা কিছুক্ষণ ভাবে এবং তারপর নিরুপায় হয়ে তার ব্যাগে থাকা ওই ছোট বক্সটা বের করে। জুলি ওটা দেখা মতোই তাকে আটকানোর চেষ্টা করে, কারণ ওটা কোনো সাধারণ বক্স নয়, কারণ ওটা হলো অ্যানার এক্স বয়ফ্রেন্ডের ছায় রাখা একটি বক্স। এখান থেকে অ্যানার জীবনের একটা বেদনাদায়ক সত্য আমাদের সামনে আসে। আসলে অ্যানা আগে খুব ট্যালেন্টেড একজন স্যালো প্লেয়ার ছিল, কিন্তু এক রাতে যখন সে পার্ট টাইম কাজ করছিল তখন সেখানে একটা ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনাতেই তার কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আর সে ঠিকমতো শুনতে পায় না। আর সবচেয়ে বড় কথা হলো তার বয়ফ্রেন্ড যে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল সে ওই সময় ডাকাতদের গুলিতে মারা যায়। তাদের এই ট্রিপের একটা উদ্দেশ্য এটাই ছিল যে সে তার বয়ফ্রেন্ডের ছাই যাতে তার আত্মা শান্তি পায়। কিন্তু এই মুহূর্তের পরিস্থিতি এমন
যে আবেগের চেয়ে বেঁচে থাকাটা তাদের কাছে বেশি জরুরি। অবশেষে দুজনে মিলে বাক্সের ঢাকনা দিয়ে ঝিনুকটা ভাঙে আর বাছার তাগিদে ভেতরের কাঁচা মাংসগুলো খেয়ে নেয়। এর স্বাদ খুব বাজে আর দুর্গন্ধযুক্ত হলেও তাদের জীবন বাঁচানোর জন্য এটাই দরকারি ছিল। এবার যেহেতু বক্সটা এমনিতেও খোলা হয়েছে, তাই অ্যানা সিদ্ধান্ত নেয় যে সে এখানেই তার বয়ফ্রেন্ডের ছাই ভাসিয়ে দিবে। সে ধীরে ধীরে ছাইগুলো পানিতে ভাসিয়ে দেয় এবং কিছুক্ষণের জন্য চুপচাপ বসে সেগুলোর দিকে তাকিয়ে থাকে। কিন্তু ঠিক তখনই জুলির মনে লুকিয়ে থাকা একটা গোপন সত্য বাইরে বেরিয়ে আসে। অনুশোচনায় সে এখন আর সহ্য করতে না পেরে এখন পুরো সত্যিটা অ্যানাকে বলে দেয়। সে জানাই যে কয়েক বছর আগে যে ডাকাতের ঘটনা ঘটেছিল সেটা কোনো কাকতালীয় ব্যাপার ছিল না, ওটা মূলত তারই করে একটা প্ল্যানিং ছিল। অ্যানা এটা শুনে যেন ভেতর থেকে একেবারে ভেঙে পড়ে। জুলি জানাই যে ওই সময় তার টাকার খুব দরকার ছিল। সে জানতে পারে যে রেস্টুরেন্টে অ্যানা কাজ করে, সেখানে প্রতি রাতে অনেক ক্যাশ টাকা থাকে। এই কারণে সে তার পরিচিত একজনকে দিয়ে ওই ডাকাতির কাজটা করায়। কিন্তু ওই দিন অ্যানা শিফট পরিবর্তন করে ফেলায় সে নিজেই সেখানে উপস্থিত ছিল, আর সেই কারণেই আকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে, যেখানে অ্যানার জীবন বরবাদ হয়ে যায় এবং তার বয়ফ্রেন্ডের প্রাণ চলে যায়। এর নির্মম সত্যিটা শুনে অ্যানা পুরোপুরি ভেঙে পড়ে। এখন তার না জুলির কোনো কথা শোনার ইচ্ছা আছে আর না কফিয়ত শোনার। সে ঘেন্নায় তার কাছ থেকে দূরে সরে যায়, এমনকি সে নিজের হিয়ারিং এইডটাও কান থেকে খুলে ফেলে। মনে হয় যেন সে জুলির সাথে সব ধরনের সম্পর্ক চিরতরে শেষ করে দিতে চায়। কিন্তু তিক্ত সত্যিটা হলো যে সে চাইলেও এখন কোথাও যেতে পারবে না। তারা দুজনে এখনও সেই পাথরে আটকে থাকে আর তাদের অবস্থা দিন দিন আরও খারাপ হতে থাকে। জুলি বুঝতে পারে যে এখন যদি সে কোনো বড় পদক্ষেপ না নেয় তবে দুজনে এখানে না খেয়ে মারা যাবে। তাই সে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়, নিজেকে বিপদে ফেলে হলেও সে অ্যানার পালানোর জন্য একটা সুযোগ তৈরি করবে। তার প্ল্যান থাকে যে সে তীরের দিকে সাঁতার কাটবে, যেখান থেকে তারা প্রথমে সেই লেগুনে এসেছিল। আর ঠিক তখনই অ্যানা সুযোগ পেয়ে যাবে যেন সেও পানিতে ঝাঁপ দিয়ে নিরাপদে অন্য কোনো পাথরে পৌঁছাতে পারে। এটা এক প্রকার নিজের জীবনের বিনিময়ে অ্যানাকে বাঁচানোর একটা মরিয়া চেষ্টা। ধীরে ধীরে কাউকে কিছু না বলে জুলি পানিতে নেমে যায়। চারিদিকে একেবারে নীরবতা বিরাজ করে। জয় তিমিটা কোথাও না কোথাও ঘাপটি মেরে বসে আছে। জুলি পানিতে নামতেই ওপার থেকে চারপাশটা খুব শান্ত দেখায়, কিন্তু পানির নিচে ভেতরে ভেতরে এক ভয়ঙ্কর মরণ খেলা শুরু হয়ে গেছে। পানির পৃষ্ঠে অদ্ভুত এক শক্তি বিরাজ করে, ঠিক যেমনটা ঝড় আসার আগের স্তব্ধতা। জুলি জানে তিমিটি কোথাও না কোথাও আশেপাশেই আছে, শুধু সঠিক সুযোগের অপেক্ষা করছে। অন্যদিকে অ্যানা, যেখানে নিজের হিয়ারিং এইড খুলে ফেলেছে, সে আসন্ন বিপদ সম্পর্কে টেরই পায় না যে কখন জুলি চুপচাপ পাথর ছেড়ে দূরে সাঁতরাতে শুরু করেছে। অ্যানা যখন পেছনে ফিরে তাকায় আর জুলিকে সেখানে দেখতে পায় না, তখন সে ঘাবড়ে গিয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে। সে ফিরে আসার জন্য ডাকতে থাকে, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। জুলি তার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। হঠাৎ পানির ভেতর থেকে একটি ভয়ঙ্কর আওয়াজ প্রতিধ্বনিত হয়, এমন একটি শব্দ যা সরাসরি মানুষের মনে ভয় ধরিয়ে দেয়। জুলি বুঝতে পারে যে তিমিটি তাকে দেখে ফেলেছে এবং সে তার দিকেই আসছে। এবার সে তার সম্পূর্ণ শক্তি লাগিয়ে দেয় আর খুব দ্রুত সাঁতরাতে শুরু করে। তার সাঁতারের প্রতিটি সেক্টরের সাথে এখন তার জীবন বাঁচার আশা জড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই বিশাল তিমিটি পানির নিচ থেকে সামনে চলে আসে, আর এবার সে সরাসরি জুলির পিছু নেই। অ্যানা এসব দেখে ফেলে, আর সেই মুহূর্তে সে বুঝতে পারে যে জুলি ইচ্ছে করেই নিজের জীবন বাজি রেখেছে যেন না পালানোর একটা সুযোগ পায়। এখন অ্যানার কাছে দ্বিতীয়বার ভাবার মতো কোনো সময় নেই। সে এক সেকেন্ডও নষ্ট না করে পানিতে ঝাঁপ দেয় আর বিপরীত দিকে পুরো শক্তি দিয়ে সাঁতরাতে শুরু করে। কিন্তু তখনই অদ্ভুত কিছু একটা ঘটে। তিমিটি যে জুলির পিছনে ছিল সে হঠাৎ থেমে যায়। যখনই সে পানিতে অ্যানার নড়াচড়া বুঝতে পারে, সে সাথে সাথে তার দিক পরিবর্তন করে নেয় এবং অ্যানার দিকে এগোতে শুরু করে। এখন অ্যানা সরাসরি বিপদের মুখে পড়ে যায়। সে ঘাবড়ে গিয়ে পাশের অন্য একটি পাথরের দিকে সাঁতার কাটে আর কোনো মতে ওটার উপর উঠে পড়ে। তার বুক এত জোরে ধরফর করতে থাকে যেন তার হৃৎপিণ্ডটা এখনই বাইরে বেরিয়ে আসবে। ওদিকে জুলি, যে এখনো প্রাণের বাজি রেখে সাঁতার কাটতে থাকে, অবশেষে কোনোভাবে সে তীরের কাছে পৌঁছে যায়। আর সে মাটিতে পা রাখতেই তার এক মুহূর্তের জন্য মনে হয় হয়তো সে বেঁচে গেছে। আর তখনই ভাগ্য তার সহায় বলে মনে হয়। উপরে আকাশে একটি হেলিকপ্টার উড়তে দেখা যায়। দুজনের ভেতরে হঠাৎ আশার আলো জেগে ওঠে। জুলি তার পুরো শক্তি দিয়ে চিৎকার করতে শুরু করে, হাত নাড়াতে থাকে, এমনকি বালির উপর বড় অক্ষরে SOS লিখে দেয়, যাতে উপর থেকে পরিষ্কার দেখা যায়। অ্যানাও দূর থেকে নিজের সবটুকু শক্তি দিয়ে ইশারা করতে থাকে, কিন্তু সেই হেলিকপ্টারটি কিছু খেয়ালই করে না এবং ধীরে ধীরে দূরে চলে যায়। এই মুহূর্তটি দুজনের জন্যই পুরোপুরি হৃদয় ভেঙে দেওয়ার মতো ছিল। জুলিয়ার ধৈর্য এখন ফুরিয়ে যায়। সে রাগ আর কষ্টে আকাশের দিকে তাকে চিৎকার করতে থাকে। সে নিজের উপরই রাগ করে, কিন্তু সেই রাগ আর হতাশার মাঝেই সে মস্ত বড় একটা ভুল করে বসে, যে সে এখন বিপদের একদম কাছাকাছি পানিতেই দাঁড়িয়ে আছে। হঠাৎ পানির নিচ থেকে জোরালো একটা ধাক্কা লাগে। জুলি মাটিকে আঁকড়ে ধরার চেষ্টা করে, নিজের নখ দিয়ে মাটি খুঁড়তে শুরু করে যাতে নিজেকে পানিতে টেনে নিয়ে যাওয়া থেকে আটকাতে পারে। কয়েক সেকেন্ডের জন্য মনে হয় সে হয়তো বেঁচে যাবে, কিন্তু পরের মুহূর্তে ওই টিমিটি তার পা গোড়া থেকে ধরে সজোরে পানির নিচে টান মারে। তার পা শরীর থেকে পুরোপুরি ছিঁড়ে যায়। এত ভয়ঙ্কর আঘাতের পর জুলি বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না। কিছুক্ষণ পরে অতিরিক্ত রক্তকরণের কারণে সে সেখানেই মারা যায়।
অ্যানা দূর থেকে এসব দেখে এবং ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। এখন সেই মৃত্যুপুরীতে একদম একা হয়ে যায়। না আছে কোনো বন্ধু, না আছে কোনো সাহায্য, শুধু চারদিকে বিরাজ করছে মৃত্যুর ভয়। সে যে পাথরের উপর থাকে সেটা তীরের বেশ কাছে ঠিকই, কিন্তু আকার অনেক ছোট। সে অনেক কষ্টে নিজেকে তার উপরে সামলে রাখে আর ভয়ে নড়তেও পারে না। আর তখনই পরিস্থিতি আগে থেকেই যেমন খারাপ ছিল তেমনি আকাশও তার রূপ বদলাতে শুরু করে। পুরো আকাশ কালো মেঘে ছেয়ে যায়, বিজলি চমকাতে থাকে, মনে হয় যেন ভয়ানক কোনো ঝড় শুরু হবে। কারণ তার হিয়ারিং এইড এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে, সে কানে কিছু শুনতে পায় না। এই হঠাৎ নেমে আসা নীরবতা তার ভয়কে আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়। এখন সেটাও বুঝতে পারে না যে বিপদ কখন আর কোথা থেকে তার উপরে নেমে আসবে। ভয়ে সে টর্চলাইট জ্বালায় যাতে একটুখানি ভরসা পায়, কিন্তু ভাগ্য এখানেও তার সাথে দেয় না। কিছুক্ষণের মধ্যেই টর্চটাও পুরোপুরি বন্ধ হয়ে যায়। এবার তার সত্যি সত্যি এমন মনে হতে থাকে যে পুরো দুনিয়া যেন তাকে একদম একা ছেড়ে দিয়েছে। কিন্তু তখনই মুষলধারে বৃষ্টি শুরু হয়। অ্যানা তাড়াতাড়ি করে বৃষ্টির পানি জমিয়ে পান করতে থাকে। অনেক সময় পরে সে গলা ভিজিয়ে আসল শান্তি খুঁজে পায়, কিন্তু সে ঘাড় ঘরানোর সাথেই তার নজর পানের দিকে যায়। সেই তিমিটি আবার সেখানে হাজির হয় এবং সে একদম অ্যানার কাছাকাছি থাকে। অ্যানা মনোযোগ দিয়ে দেখে তিমির চোখের কাছে লম্বা একটা দাগ দেখতে পায়। সে হঠাৎ অনুভব করতে পারে এই তিমিটি হয়তো অনেক কষ্টের মাঝ দিয়ে গেছে, বছরের পর বছর বন্দি অবস্থায় থেকেছে। এক মুহূর্তের জন্য অ্যানার ভেতরে ওর প্রতি কিছুটা মায়া কাজ করে, কিন্তু সে জানে না আজ হয় সে নিজে বাঁচবে, না হয় ওই তিমি বাঁচবে। সে দূরে জুলির লাশের দিকে তাকায় এবং সেই মুহূর্তেই তার ভেতরে কিছু একটা বদলে যায়। এবার সে আর ভয় পাওয়ার পাত্রী নয়। ঠিক সেই সময় আকাশে বিকট একটা বিজলি চমকায়, বিকট শব্দে মেঘ গর্জন করে। আর অ্যানা বুঝতে পারে যে পালানোর জন্য এটাই মক্ষম সুযোগ। সে বেশি কিছু না ভেবে পাথরের দিকে পানিতে ঝাঁপ দেয় আর পুরো শক্তি দিয়ে তীরের দিকে সাঁতরাতে শুরু করে। আশ্চর্যের বিষয় হলো এবার তিমিটি তাকে আটকায় না। আসলে ঝড়ের কারণে পানিতে এত শব্দ হতে থাকে যে তিমির ইকোলোকেশন সিস্টেম গোলমাল হয়ে যায় আর সে ঠিকমতো শিকার ট্র্যাক করতে পারে না। এই সুযোগের সুবিধা নিয়ে অ্যানা কোনো মতে তীরে পৌঁছে যায়। সে ক্লান্ত তবে অত্যন্ত জীবিত আছে। সে সবার প্রথমে জুলির জন্য বালির উপর ছোট একটি কবর তৈরি করে এবং তারপর নিজেকে সামলানোর চেষ্টা করে। তখনই তার মনে পড়ে যে জুলির ফোনটি ওয়াটারপ্রুফ ছিল আর হয়তো সেটি জেটস্কির স্টোরেজে রাখা আছে। সে বাঁচার জন্য শেষবারের মতো রিস্ক নেই। সে আবারও পানিতে নামে এবং এবার তার ভাগ্য সহায় হয়। সে ব্যাগটি খুঁজে বের করে আনে। ওটার ভেতরে ফোনের সাথে আরেকটা জিনিস ছিল, স্যালোর ছোট একটা পার্ট, যেটা জুলি তাকে গিফট হিসেবে দিতে চেয়েছিল যাতে সে তার পুরনো মিউজিক্যাল জীবন আবার শুরু করতে পারে। কিন্তু এই মুহূর্তে ফোনটা অনেক বেশি জরুরি। সে বাকি জিনিসগুলো ছেড়ে দেয় আর ফোন দিয়ে সাহায্য ডাকার চেষ্টা করে, কিন্তু তখনই পানিতে আবার নড়াচড়া শুরু হয়। ঝড় শেষ হয়ে যায় আর এর মানে হলো তিমিটি এখন আবার পুরোপুরি অ্যাক্টিভ। অ্যানা বুঝতে পারে যে এখন বাঁচার একটাই রাস্তা খোলা আছে, আর তা হলো সরাসরি লড়াই। সে পানির নিচে যায়, নিচে পড়ে থাকা সেই ধারালো মিউজিক পার্টটি তুলে নেয় আর তিমিটি যেই তার উপর হামলা করতে আসে সে তার পুরো শক্তি দিয়ে তিমির চোখে আঘাত করে বসে। তিমির একটা চোখ নষ্ট হয়ে যায় আর ঠিক সেই সময় সমুদ্রের জোয়ার আসতে শুরু করে। এবার ওই লেগুনটি আবার মূল সমুদ্রের সাথে যুক্ত হয়ে যায়। তিমিটি এখন প্রতিশোধ নেওয়ার বদলে খোলা সমুদ্রে বেরিয়ে যায় এবং অ্যানা শেষমেশ বেঁচে যায়। সে লাইফ জ্যাকেট ধরে পানির উপর ভাসতে থাকে এবং সাহায্যের জন্য অপেক্ষা করে। আর এভাবেই এই মুভিটির এখানেই সমাপ্তি ঘটে। এই গল্পটা শুধু একটি সার্ভাইভাল থ্রিলার নয়, বরং মানুষ এবং প্রকৃতির মাঝের এক অদ্ভুত সম্পর্কের গল্প, যেখানে উভয় নিজেদের ব্যথা আর প্রতিকূল পরিস্থিতির সাথে লড়তে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।